স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। ৫৪তম বিজয় উদযাপনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সূর্যাস্তের পর বৈদ্যুতিক বাতির আলোক ছটায় ভিন্ন আবহ তৈরি হয়েছে স্মৃতিসৌধে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি, বিভিন্ন স্থাপনা ও গাছগাছালিতে শোভিত হচ্ছে লাল সবুজ সহ হরেক রকম আলোয়। আলপনায় উঠে এসেছে বিজয়ের তার আনন্দচিত্র। বর্ণিল আলোকসজ্জা দেখতে অনেকেই যাচ্ছেন স্মৃতিসৌধ এলাকায়। ৫৪তম বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, উপদেষ্টা সহ বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ সহ আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজয় দিবস উপলক্ষে যে আলোকসজ্জা হচ্ছে, এটা সত্যি আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য বহন করতেছে। আমরা রাতের সৌন্দর্যটা দেখতে আসছি, জানি কতটুকু সৌন্দর্য হয়েছে বা সাজাইছে কিরকম, সেই অনুপাতে আসছি আর কি দেখতে। যেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো এর জন্য আমরা এখানে বন্ধু বান্ধব নিয়ে এটা উপভোগ করতে আসছি। বিজয় দিবস ঘিরে রাজধানী সহ সারা দেশে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। তবলিগ যে জামাত এই ব্যাপারে আলোচনা হয়েছে, নর্মাল আইন শৃঙ্খলা ব্যবস্থা ব্যাপারে আমাদের আলোচনা করা হয়েছে এবং অন্যান্য কিছু যে ট্রাফিক সমস্যা এইগুলি ব্যাপারেও আমাদের আজকে আলোচনা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে ১৬ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে, রাষ্ট্র সংস্কারে তাদের কতদিন প্রয়োজন তা জানার অধিকার আছে জনগণের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখ শুকিয়ে যায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। এতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে যতদিন না ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই ৪৭ হয়েছে, ৬২ হয়েছে, ৬৯ হয়েছে, ৭১ হয়েছে, ৯০ হয়েছে, ২৪ হয়েছে। এই স্বাধীনতাকে কি আমরা কোনো একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? এ সময় বিএনপি মহাসচিব বলেন, ৩১ দফার পর আর কোনো সংস্কার বাকি থাকে না। বিএনপিকে সংস্কারের শিক্ষা দিতে না আসার পরামর্শও দেন তিনি। পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে, আমরা ৩১ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান আরও বলেন, সব অস্পষ্টতা কাটিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ৭ বছর পর আবারও রাজনীতির প্রকাশ্য মঞ্চে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২১শে ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন তিনি। পরিবর্তিত বাস্তবতায় রাজনীতির মাঠে তার এই প্রত্যাবর্তনের খবরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী।
সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এই বিরতি কাটিয়ে আবারও নেতাকর্মীর সামনে প্রকাশ্যে আসছেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মী। এরপরে জনাব তারেক রহমান সততা, নিষ্ঠা, ওনার প্রজ্ঞা দিয়ে এই ক্রান্তিকালে সংগঠনকে একটা শক্তিশালী সংগঠনে রূপ দিয়ে এবং হাসিনা সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেন। আমাদের মাতা আমাদের মাঝে আবার ফিরে আসছেন, এটা সবাই আমরা খুব আনন্দিত। আমাদের দেশনেত্রীর এই আগমনকে স্বাগত জানাই এবং তার হাত ধরেই তা আগামী দিনের যে নেতৃত্ব জনাব তারেক রহমান এই দেশের দায়িত্বভার গ্রহণ করুন, এরকম আশাবাদ ব্যক্ত করে আমরা সদা সক্রিয় মাঠে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে যেতে হয় আপসহীন নেত্রীকে। তার জীবন থেকে কেড়ে নেওয়া হয় মূল্যবান 7টি বছর, যার পুরোটাই তাকে লড়তে হয়েছে আইনি বেড়াজাল ও অসুস্থতার সঙ্গে। যদিও তার অনুপস্থিতিতে বিএনপির হাল ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়ের সঙ্গে পাল্টে গেছে দেশের বাস্তবতাও। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই বিএনপি 1.5 যুগ আগেই শুরু করেছিল, সরকার পতনের এক দফা নিয়ে এবছর জুলাইয়ে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। তাদের আত্মত্যাগের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ে শেখ হাসিনা। বিজয়ের আনন্দে মাতে পুরো দেশ। আইনের নাগপাশ মুক্ত হন বেগম খালেদা জিয়া। 1 যুগ পর অংশ নেন সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে। দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতির মঞ্চে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। আগামী শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন তিনি। দীর্ঘ 7 বছর পর এরকম একটি রাজনৈতিক সমাবেশে তিনি এই প্রথম যোগদান করবেন। তার এই কর্মসূচিতে আগমনের সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাগণ অত্যন্ত উৎসাহিত, আনন্দিত, অনুপ্রাণিত এবং সম্মানিত বোধ করছে। নেতাদের প্রত্যাশা পরিপূর্ণ সুস্থ হলে আবারও বিএনপিকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নেবেন বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী, আমাদের নেতা দুইজন এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বসেই সিদ্ধান্ত নেবেন আগামী রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করবেন, কি করা তার প্রয়োজন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা পদোন্নতির সম্মান ও বেতন স্কেলের সুবিধার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল থেকেই সচিবালয়ে জনপ্রশাসন সচিবের কক্ষের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত, চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া যুগ্ম সচিব, উপসচিব সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বঞ্চিত হওয়া পদোন্নতির সম্মান ও বেতন স্কেলের সুযোগ সুবিধা চান তারা। আমরা যেখান থেকে আমরা সুপারসিডেড হয়েছি, আমাদের ওই জায়গা থেকে ওই জায়গায় আমাদেরকে পদোন্নতি দিয়ে একটা আদেশ জারি করার জন্য আমাদের সমাজে যেন আমাদের সম্মানটুকু বজায় থাকে, এটুকুই। কতিপয় কর্মকর্তার কারণে এই বিষয়টি এখানে নিষ্পত্তি শুরু হচ্ছে না। দাবি মানা না হলে তারা জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন। আর আন্দোলনকারী কর্মকর্তাদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন জনপ্রশাসন সচিব। উনি লাস্ট কোন সিলিংয়ে গেলেন, ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিট ওই হবে, মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এদিকে নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতির বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের। এর পরিপ্রেক্ষিতে পেনশনভোগী ও অবসরোত্তরে ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীদের এবার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে সরকার। এই মহার্ঘ ভাতাটা হয়তো এমন হতে পারে যে স্টাফদের হাতে একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা দেবে, কারণ এই পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে তা বৈঠকে বসে ঠিক করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে প্রায় ৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় পুলিশের আলোচিত সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার
স্ত্রী সন্তানের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে পুলিশ র্যাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এসব অর্থ কামিয়েছেন বেনজির। এসব অবৈধ সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রী এবং 2 মেয়েকে। জানা গেছে বেনজিরের সম্পদের তথ্য যে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আইনি চিঠি পাঠিয়েছে দুদক। র্যাব মহাপরিচালক, পরে পুলিশের আইজি, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন বেনজির আহমেদ। অবসরে যাওয়ার পর তার সম্পদের নানা তথ্য প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর অনুসন্ধানে নামে দুদক। 6 মাসের বেশি সময় অনুসন্ধানের পর রবিবার বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 মেয়ের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা অবৈধ সম্পদ এবং সম্পদের তথ্য গোপন করায় মামলা করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এবং জয়নাল আবেদিন। মামলার এজাহারে বলা হয়েছে, বেনজির আহমেদ দুদকের কাছে 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার বৈধ আয়ের বাইরে নিজ নামে আরও 9,44,00,000 টাকার সম্পদ পাওয়া গেছে। স্ত্রী জিশান মির্জার নামে 31 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 16,02,00,000-এর বেশি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ দম্পতির বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের 8,75,00,000 টাকা ও মেঝো মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের 5,59,00,000 টাকা সম্পদের কোনো উৎসই পাওয়া যায়নি। নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন। তাদের দাখিলকৃত সম্পদের বিবরণী যাচাই শেষে জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথক পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। দেশের সম্পদের পাশাপাশি বেনজিরের বিদেশের সম্পদও খতিয়ে দেখা হচ্ছে। আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। বেনজির আহমেদ এখন কোন দেশে আছেন তার সুনির্দিষ্ট তথ্য নেই দুদকের কাছে। তবে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ 5টি দেশে তার সম্পদের তথ্য চেয়ে আইনি চিঠি দিয়েছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। 16টি ব্যাংক ও 7টি ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর 50,500 কোটি টাকা দায় দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাইকোর্টের একটি বেঞ্চে প্রতিবেদন দাখিলের মাধ্যমে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকোর 188 কোম্পানির মধ্যে 78 কোম্পানির ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি দায় দেনা আছে তাদের। 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। গুমের শিকার মানুষগুলো কোথায়, গুমের জন্য দায়ী কে, তা ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে জানানোই ছিল গুম কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে দেয়া গুম কমিশনের প্রথম প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য নেই, এমন অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে মামলা এবং বিচারিক কাজ কতটুকু হবে তা নিয়ে সংশয়ে তারা। দুনিয়ার কিছুই চাই না, সন্তানটাই চাই, সন্তানটাই ফিরত। আমরা তার বড় লোক হবো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর তো আমার কোনো আশা। একটা মায়ের কাছে সন্তানের আশা, যত গরিবই হোক মা করে সন্তান বিক্রি করে। অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধে তো শাস্তি আছে না, বিচার আছে না। কোন অপরাধে যে আমার ছেলে অপরাধী হইলো এটাই তো আমি জানতে পারলাম না। 2013 সালের 12 ডিসেম্বর মালয়েশিয়ায় ফ্লাইট ছিল আদনানের। 4 ডিসেম্বরই সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত আর খোঁজ নেই। একই অবস্থা কাউসার হোসেনেরও। রাজধানীর শাহিনবাগ থেকে একই দিন তুলে নিয়ে যাওয়া হয় তাকে। কাউসারকে ফিরে পাবার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। কঠিন বিচার চাই। আর আয়নাঘর, ওই আয়নাঘর আমরা দেখতে চাই, ওই আয়নাঘরে কি আছে এটা আমাদের দেখার ইচ্ছা, যে আয়নাঘরে কি আছে। আর যারা এই কাজ করছে তাকে তো ফাঁসি দিয়ে মাইরে ফেলালে একদিন শেষ। আমরা চাই ওই আয়নাঘরে তারা, ওই যে আমার স্বামীর মতো যারা আছে, ওই যে হাহাকার করেছে, ওই হাহাকার ওরাও করুক, ওরাও বুঝুক কি শান্তি আয়নাঘরে।
গুমের ঘটনা তদন্তে সরকারের কমিশন শনিবার তাদের প্রথম প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বিগত 15.5 বছরে দেশে অসংখ্য গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সম্পৃক্ততার তথ্য তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে। কমিশনের প্রতিবেদনের দিকেই তাকিয়ে ছিল গুমের শিকার হওয়া সদস্যদের পরিবারের মুখপাত্র মায়ের ডাক। সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি জানান, প্রতিবেদনটি ক্ষতিগ্রস্ত সবার সামনে তুলে ধরা উচিত। মায়ের ডাক থেকে গেছে 105-এর বেশি আবেদন। গত দিন পর্যন্ত আমরা দেখছি একটা রিপোর্ট আসছে, শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের কাছে রিপোর্ট গেছে। এটা কোনো পাবলিক কোনো রিপোর্ট, কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নাই যে এখানে এই ভুক্তভোগীদেরকে সাথে এইটা করা হয়েছে। এই ইনভেস্টিগেশন, এই যে কমিশন, সবটাই করা হচ্ছে শুধুমাত্র ভিকটিমদেরকে জানানোর জন্য। এখতিয়ারটা শুধু এই আর সুপারিশ করবে যে মামলার জন্য। কমিশন আরেকটা যেটা ফ্রাস্ট্রেটিং, আবার বলছে 1 বছর ধরে টাইম টেবিলটা বাড়ানোর জন্য। আপনি যদি আমাকে 120 দিন পরে এসে বলেন এটার পিছনে শেখ হাসিনা ছিল, এটার জন্য কি আমরা ওয়েট করছিলাম কিনা? বিচারিক কাজ এগিয়ে নিতে পারে এমন কোনো তথ্য নির্দিষ্ট করে পাওয়া যায়নি সেই প্রতিবেদনে। আগে মামলা এবং মামলা পরবর্তী বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরই র্যাব বিলুপ্তি চাওয়া উচিত ছিল, যোগ করেন সানজিদা ইসলাম। কোন প্রক্রিয়ায় যাচ্ছে বা যদি ইফেক্টিভলি না হয়, যে গতানুগতিক যত কমিশন বাংলাদেশে হয়েছে আগে, কোনো কমিশনের আমরা পরবর্তী দিয়াত্তা পাইনি বা কোনো আউটপুট ছিল না আসলে। তো সেই জায়গায় কি যাচ্ছি কিনা আমরা এটা দেখার আছে। র্যাবের বিলুপ্তি চাওয়ার আগে তো আপনাকে র্যাব স্বীকার করেছে, আপনার তো তথ্যগুলো নিতে হবে তাদের কাছ থেকে। আদারওয়াইজ তো এখানে আপনি কোন কেসটা আমরা দাঁড় করাতে পারবো আসলে। বিচারিক প্রক্রিয়ায় যাক, ন্যায় বিচারটা আসুক, তারপরে আমরা দেখতে পাবো যে না তাদের এখতিয়ার এতটুকু থাকতে পারবে কি থাকতে পারবে না, তাদের কাজের পরিধি কী হবে কি হবে না, কোনখানে সংস্কার দরকার কোনখানে সংস্কার দরকার নাই। আমরা তো ন্যায় বিচারের জায়গায় যেতে পারিনি এখন। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে গুম সংক্রান্ত কমিশন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা সহজ। এ কারণে বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সাকিব আল হাসানের পুঁজি বাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 2 বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের এই আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান, এজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে দেশের অর্থনৈতিক সংস্কারের ওপর। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন বলে জানান তিনি। টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে, সেই সুদের হার আরও কমবে কি কমবে না, বা আমি কার জন্য কি ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে নেই। 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে, পর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে, তবে ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর। আমি একটা সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি। পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর করে তাহিরির সমর্থকরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় তাহিরিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ, তবে পালিয়ে যান তিনি। এ সময় তাহিরির সমর্থকরা পুলিশ সদস্যদের উপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এর আগে পুলিশের উপর হামলার অভিযোগে তাহিরি সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। দেশের 9টি জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার 14 গ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কায় মারা গেছে 3 জন। দুপুর 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত 10 জন। 2 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে যশোরের মনিরামপুরে চালকিডাঙ্গায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক আরোহী। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নোয়াখালীর চাটখিল, বাগেরহাটের মোংলা, গোপালগঞ্জের কাশিয়ানী, বরগুনার আমতলী, পাবনার আটঘরিয়া ও ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 7 জন। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হয় রক্তে রাঙা বিজয় আমার 2024 শীর্ষক অনুষ্ঠানটি। বিভিন্ন সংগঠনের প্রদীপ প্রজ্বলন, গান, কবিতা আর মূকাভিনয়ে জমে ওঠে টিএসসির পায়রা চত্বর। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দ্বিতীয় দিনের মতো চলছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আয়োজন বিজয় উৎসব। ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা প্রিয় মালতী। সিনেমাটি মুক্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া ও ওটিটির পর এবার মেহজাবিন চৌধুরীকে দেখা যাবে রূপালী পর্দায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক লড়াকু নারীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্রিয় মালতী চলচ্চিত্রটি। আর 10টি সাধারণ পরিবারের মতো স্বামী স্ত্রীর ভালোবাসা, খুনসুটি ও ঘোরাঘুরির মাঝে তাদের সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ এক মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। জীবনের এই সংগ্রাম ফুটিয়ে তোলা কিছুটা চ্যালেঞ্জিং ছিল বলে জানান অভিনেত্রী। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে। যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয়, তখনই আমার কাছে মনে হয় দিস ইজ এ মোমেন্ট অফ প্রাইড। চিত্রনাট্যকার ও পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, এই গল্প শুধু মালতীর নয়, এটি সমাজের অনেক নারীর জীবনের প্রতিফলন। ফিমেল ডমিনেটিং স্টোরিজ অনেক কম, বিকজ মেয়েদের যে গল্প সেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সিনেম্যাটিক লাগে আর কি। এই মেল ডমিনেটিং সোসাইটিতে মেলদের জন্য একরকম আর ফিমেলদের জন্য একরকম। সো ওই জায়গা থেকে সবসময় আমার কাছে মনে হচ্ছিল থাকে না যে এটা খুবই একটা ভালো চেঞ্জ যেটা আমরা আসলে দেখছি এখন। প্রযোজক বলছেন, জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত চলচ্চিত্রটি ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা কম হলেও অনেক আশাবাদী। মাঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। তবলায় জাদুস্পর্শ হলো স্তব্ধ। মারা গেলেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 73 বছর বয়সে মারা যান তবলার এই জাদুকর। দীর্ঘদিন ধরেই রক্তচাপের সমস্যায় ভুগছিলেন জাকির হোসেন। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 2 সপ্তাহ ধরে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে আর ফেরা হলো না জাকির হোসেনের। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। 1951 সালে মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হোসেনের। মাত্র 3 বছর বয়স থেকে তবলায় হাতেখড়ি শুরু তার। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে শুরু করে নানা পুরস্কার পান তিনি। জাকির হোসেন তবলায় সঙ্গ করেছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনদের মতো দিকপালদের। প্ল্যান্ট মরিচা পড়ে নষ্ট হয় সহজেই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের 1 সপ্তাহ পেরোল। যুদ্ধ বিধ্বস্ত দেশটির স্বাভাবিকতায় ফিরছে একটু একটু করে।
খুলে দেওয়া হয়েছে অধিকাংশ স্কুল। এদিকে সিরিয়া ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বললেন হায়াত তাহরির আল শাম এর নেতা আবু জোলানি। জানান, নতুন করে সংঘাতে জড়াবে না তার দেশ। 5 দশকের আল আসাদ পরিবারের শাসনের পর ভেঙে পড়েছে সিরিয়ার সরকারি কাঠামো। দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে। ভেঙে গেছে সিরিয়ার হাজার হাজার পরিবার। নির্মম নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত বন্দীরা। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দারিদ্র্য, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের উচ্চ হারে ধুঁকছে দেশটি। দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজেও দুর্নীতির ব্যাপকতা। এই সব কিছু থেকে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টায় সিরীয়রা। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ স্কুল। আশেপাশের দেশগুলো থেকে দেশে ফিরছেন নাগরিকরা। এদিকে সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 12 ঘন্টায় শতাধিক বিমান হামলা চালিয়েছে তেল আবিব। আর বাশার আল আসাদের পতনের পর থেকে এ পর্যন্ত 8 শতাধিক হামলা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুনিত্র এলাকায় হামলা চালিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, পানির লাইন সহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতা আল জোলানি অভিযোগ করেন, সিরিয়ায় ইসরায়েলের এসব হামলা অগ্রহণযোগ্য। তবে ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতিতে নেই তার দেশ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। ফ্রান্সের মায়োতে দ্বীপে সাইক্লোন চিডোর আঘাতে 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। সাইক্লোনটি 226 কিলোমিটার বেগে উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, আবাসিক ভবন সহ বহু স্থাপনা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট। 9 দশকের বেশি সময় পর এমন বিধ্বংসী সাইক্লোন আঘাত এনেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মায়োতে সহ বেশ কয়েকটি প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সাইক্লোনে হতাহতের ঘটনা। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে প্রথমবার নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। সন্ধ্যায় মাগুরা স্টেডিয়াম পাড়ার ঢাকা স্পেশাল সিমেন্টের ডিলারশিপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিএম জিয়ারুল ইসলাম, এজিএম বিদ্যুৎ কুমার বণিক, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই সিমেন্ট বাংলাদেশের নির্মাণ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথে থাকুন সবসময়।